এই যে তুমি ক্লাস করছো, বাং করে গুলি মারলাম, যেই গুলি মারছি চিরিত করে গুলি পিছন থেকে আসছে, কি হয় বলো তো, চিরিত করে। তাহলে এই যে বন্দুক আমি যে এখানে ঠস করে মারছি, এই যে গুলি ঠাস করে বের হয়ে গেছে, সে গেছে গেছে চিরিত করে বন্দুক পিছন থেকে আসছে। এখন আমরা বল অধ্যায়ের যে দ্বিতীয় যে কিছু অংশ আছে আমরা এটা একটু দেখবো ভরবেগের পরিবর্তন সম্পর্কে। আগে বেসিক দিই, বেসিক না থাকলে তুমি ম্যাথ করতে পারবে না। যাদের বেসিক আছে একটু অংশটা কেটে নিয়ে তুমি যখন অঙ্ক সলভ করে দিচ্ছি তুমি সেটা দেখতে পারবা। দেখো প্রথমে দেখো ভরবেগে মানে সংরক্ষণশীল নীতি কাকে বলে। সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সংরক্ষিত থাকে, এটাকেই বলা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি। তো দেখো ধরে নাও এখান থেকে একটা m1 ভরের বস্তু এবং এখান থেকে একটা m2 ভরের বস্তু, আমি ধরি m1 ভরের বস্তু u1 আদি বেগে আর m2 ভরের বস্তু u2 আদি বেগে যাচ্ছিল, তাহলে এখনো সংঘর্ষ হয়নি। তাহলে সংঘর্ষের পূর্বে m1 যে বস্তু আছে তার ভরবেগ কী হবে, ভর এবং বেগের গুণফল। তাহলে দেখো তো এটার ভর এবং বেগ কি u1, সংঘর্ষের পূর্বে m1 বস্তুর ভরবেগ কি, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আর m2 বস্তুর কী হবে বলো তো, এই যে ভর এবং বেগ u2, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে সংঘর্ষের পূর্বে যে ভরবেগ এইটা। এরপরে কিছুক্ষণ পর দেখা গেল যে দুইটা বস্তু কিছু সময় পর আসার পর দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষ লেগে গেল, সংঘর্ষের পর দেখা গেল দুইটা বস্তু দুই দিকে ছিটকে চলে গেল। সেই ক্ষেত্রে আমি ধরলাম যে m1 বস্তুর বেগ v1 আর m2 বস্তুর বেগ কী বলতো v2। তাহলে সংঘর্ষের পর, এই যে সংঘর্ষের পর এটা হচ্ছে m1, এটাকে বলতো m2। তাহলে সংঘর্ষের পর এখন পরে দ্বিতীয় বস্তুর ভরবেগ কী হবে, ভর এবং বেগ, এখন বেগ কি v2। আর প্রথম যে বস্তু ছিল তার ভরবেগ কী হবে, ভর এবং বেগের গুণফল m1 আর কি বলতো v1। সংঘর্ষের পরে এগুলো নীলকালি, আর এখান থেকে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, মোট মানে যোগফল। তাহলে সংঘর্ষের পূর্বে কয়টা বস্তু, দুইটা, তাহলে m1 u1 আর আরেকটা বস্তুর কী বলতো m2 u2। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, মোট মানে যোগ, মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে কী বলতো m1 v1 আরেকটা কী ছিল m2 v2। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট, মোট মানে যোগফল, মোট ভরবেগ সমান থাকে। এটাকেই বলা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি। এরপর যদি আমরা দেখি বস্তুদ্বয় মিলিত হয়ে যাচ্ছে, ধরো না দুইটা বস্তু আমার দুই দিক থেকে আসলো, আসার পর সিটকে দুই দিকে না গিয়ে যদি সংঘর্ষের পর দুটা একইভাবে যায়, এটাকে বলা হচ্ছে মিলিত বেগ। তাহলে যদি মিলিত হয়ে, এই যে দেখো আমাদের মিলিত হয়ে দুইটা বস্তু সংঘর্ষের পর মিলিত হয়ে দেখা যাচ্ছে সামনের দিকে যাচ্ছে, মিলিত হয়ে এই যে m1 আর কি বলতো m2, দুইটা বস্তু মিলিত হয়ে একদম জোড়া লেগে একইভাবে যাচ্ছে, তাহলে এই বস্তুর বেগ যা হবে এই বস্তুর বেগ কী হবে তা। সেজন্য আমি ধরলাম যে m1 বস্তুর বেগ ছিল v1, m2 ছিল v2। এখন যেহেতু m1 বস্তুর বেগও যা m2 বস্তুর বেগও কি তাই, কারণ মিলিতভাবে যাচ্ছে, সেই মিলিতটাকে আমি ধরলাম v, কি বলতো v। তাহলে v1 এর বস্তুর বেগ সেটাও v, v2 যে বস্তু তার বেগও কি বলতো v, আর মিলিতভাবে যাচ্ছে। তাহলে v1 এবং v2 এই জায়গায় v লিখতে পারি। তাহলে m1 v প্লাস m2 v, এখান থেকে v যদি কমন নেই তাহলে m1 প্লাস কি বলতো m2, এটা হচ্ছে মিলিত বেগ। তাহলে সামনে কি আছে m1 u1 প্লাস m2 u2 v m1 প্লাস m2, এটা হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীল নীতি। আমি আশা করি এটা তোমাকে বোঝাতে পারছি। এখন আমরা বন্দুকের ক্ষেত্রে একটু বেসিক দেখব। বন্দুকের ক্ষেত্রে এটা মুছে দিলাম, ওকে। এখন একটু বন্দুকের ক্ষেত্রে দেখি। তো বন্দুকের ক্ষেত্রে আমি যে প্যাটার্নে পড়াবো তুমি সেই প্যাটার্নটা মুখস্থ করার বা বোঝার ট্রাই করবা। এই যে একটা গুলি আছে, বন্দুক, দেখো এই যে গুলি, এটা আঁকাচ্ছি বন্দুক, এটা ট্রিগার, আর এই যে গুলি এটা হচ্ছে কি বলতো বন্দুক, এটা হচ্ছে বন্দুক, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের গুলি, এটা আমাদের কি বলতো গুলি। তাহলে দেখো তো দুইটার মধ্যে কোনটা বড়, বন্দুক বড়, সেজন্য বন্দুকের ভর আমি ধরলাম বড় হাতের m এবং বন্দুকের ভর আমি ধরলাম বড় হাতের v। গুলি যেহেতু ছোট তাহলে গুলির ভর আমি ধরলাম ছোট হাতের m আর গুলির বেগ আমি দিলাম ছোট হাতের v।
তাহলে এটাও কিন্তু ভরবেগের সংরক্ষণশীল নীতি। তুমি যখন গুলি করবা, গুলি বের হওয়ার পূর্বে মোট ভরবেগ, তাহলে যখন বের হয়নি তখন মোট ভরবেগ কি বলতো? এই যে বন্দুকের ভর এবং বেগ, কারণ গুলি এখনো বের হয়নি, তাহলে সেটা কি হয় বলতো? যে সংঘর্ষের পূর্বে, মানে গুলি বের হওয়ার পূর্বে মোট ভরবেগ কি এমভি, আর গুলি বের হওয়ার পরে মোট ভরবেগ, যখন গুলি বের হয়ে গেল তখন গুলির ভরবেগ কি হবে? এই ছোটাদের এম ছোটাদের ভি। তাহলে এখন এখানে হবে কি ছোটাদের এম ছোটাদের কি বলতো ভি, এই দুটো কি থাকে? সমান থাকে। কিন্তু এখানে একটা কথা আছে, তুমি যখন ঠাস করে গুলি মারবা, এই যে তুমি ক্লাস করছো বাং করে গুলি মারলাম, যেই গুলি মারছি চিরিত করে গুলি পিছন থেকে আসছে, কি হয় বলো তো? চিরিত করে। তাহলে এই যে বন্দুক আমি যে এখানে ঠাস করে মারছি, এই যে গুলি ঠাস করে বের হয়ে গেছে, সে গেছে গেছে চিরিত করে বন্দুক পিছন দিকে আসছে, গুলি গেল সামনের দিকে আর বন্দুকটা চিরিত করে পিছন দিকে আসলো। এই যে একটা সামনের দিকে যাচ্ছে, একটা পিছনের দিকে আসতেছে, বিপরীত দিক, সেজন্য সামনে একটা মাইনাস হয়। কি হয় বলতো? সামনে একটা মাইনাস হয়। এটা হচ্ছে গুলি এবং বন্দুকের ক্ষেত্রে ভরবেগের যে ফর্মুলা সেটা। এখন আমরা ম্যাথ করব ইনশাল্লাহ। আসুন আমরা এখন দেখব 6 নাম্বার। তাহলে দেখো তো ভাইয়া, 6 নাম্বারটা এখানে কি বলা হয়েছে? যে একটা বস্তু এ 4 কেজি ভরা একটা বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে যাচ্ছিল, তীর জন্য খেয়াল করবা। বি একটা বস্তু 4 কেজি ভর, যেটা এই দিকে আসতেছিল, দুইজন দুই দিকে। আচ্ছা, এ বস্তু আচ্ছা মিলিত বস্তুর বেগ কত? ভাই একটা কথা মাথায় রাখো, একটা বস্তু এদিক থেকে এদিকে যাচ্ছে, একটা এদিক থেকে এদিকে আসতেছে, দুইজন কিন্তু বিপরীত দিক। দেখো দুইজন কিন্তু কি বলতো? বিপরীত দিক। এটা যদি প্লাস হয় তাহলে এটা কি হবে? মাইনাস হবে। তোমাকে এটা মাথায় খেলাতে হবে। তাহলে এখানে দেখো, যদি আমার এখানে এই যে M1 আমি 4 কেজি ধরলাম, যেটা এ বস্তু, তাহলে এখানে V1 এটা কত হবে? সরি E1 কত হবে বলো? 12 মিটার পার সেকেন্ড। এরপরে আমি এখানে M2 মান বি বস্তু ধরলাম, সেটা ধরে নাও 6 কেজি, আর এটা U2 এটা হবে -4 মিটার পার সেকেন্ড। কেন -4? কারণ এ বস্তু এদিকে যাচ্ছে, বি বিপরীত দিকে আসতেছে, যেখানে একটা পজিটিভ ধরলে আর একটা নেগেটিভ ধরতে হয়। আমরা সেটাই করলাম। এখন আমরা যদি মিলিত বেগ, তাহলে মিলিত বেগ কি বলতো ভাইয়া? ভি। আমরা একটু আগে দেখালাম। তাহলে ভরবেগের সংরক্ষণশীল নীতি M1 U1 প্লাস M2 U2 সমান সমান ভি। M1 প্লাস কি বলতো? M2। এখান থেকে ভি, এটা হচ্ছে মিলিত বেগ, বের করতে পারবো না? এই যে ভি সমান সমান এটা গুণ আকার আছে, এটা কি হয়ে যাবে? ভাগ। তাহলে M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, গুণ ছিল ভাগ হয়ে গেছে। এখানে মান বসাবা, তোমার অঙ্ক হয়ে যাবে। ওকে, আমরা এখন দেখব 7 নাম্বার। দেখো 10 কেজি ভরে একটি স্থির বস্তুর উপর, তাহলে 10 কেজি এম এর মান কত বলো তো? 10 কেজি ভরে একটা স্থির বস্তুর উপর, স্থির মানে কি? ইউ 0 মিটার পার সেকেন্ড, বস্তুর উপর 1500 নিউটন বল, তার মানে এফ এর মান কত বলো তো? 1500 নিউটন বল 0.15 সেকেন্ড ধরে ক্রিয়া করলে টির মান, এই যে ভর এম এর মান উপর বল এফ এর মান টি 0.15 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? ভাইয়া আবারও নিউটন সেকেন্ড ল। তাহলে কি শিখছিলাম দেখো তো? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে হার মানে কি? সময় দ্বারা ভাগ, টি দ্বারা ভাগ দিয়েছিলাম, সেইটি এফ এর সঙ্গে কি হয়েছে? গুণ হয়েছে। এরপরে আমরা এখানে জানছিলাম যে বলের ঘাত এফটি, যে ইকুয়াল টু এফটি। আচ্ছা, তাহলে দেখো তো যেটাই এফটি সেটাই কি ভরবেগের পরিবর্তন না? দেখো আমাকে ভরবেগের পরিবর্তন চাইছে, কিন্তু আমার ভি দেওয়া নাই, ভি কি দেওয়া আছে? ভিটা দেওয়া নাই, তার মানে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু যেটাই ভরবেগের পরিবর্তন সেটাই কি বলতো? এফটি। যেটাই ভরবেগের পরিবর্তন ওটাই কি? এফটি। তাহলে এফ এর মান কত? 1500। কত বলতো? 1500। আর টির মান কত? 0.15। এটা গুণ করলে যেটা হবে ওটাই অ্যান্সার। আমি আশা করি এটা বুঝতে পারছি। আমরা এখন পরবর্তী যে ম্যাথ আছে 8 নাম্বার, একটু তাকাই। দেখো 8 নাম্বারটা বাচ্চা ম্যাথ, একটু বাচ্চা না দিলেও নয়, যদি দিলাম। তাহলে 8 নাম্বারটা কি বলছে? 8 নাম্বারটা বলছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর, দেখো 10 কেজি ভরের, তার মানে এটা কিসের মান? এম এর মান
10 কেজি ভর একটি বস্তুর উপর 125 নিউটন এফ এর মান, বল প্রয়োগ করলে ত্বরণ কত? ভাই আমরা কি জানি, এফ সমান কি জানি বলো তো, এম এ। এখান থেকে এ বের করলে অঙ্ক শেষ করে নেবা। 9 নাম্বার দেখো, একটি বন্দুক হতে, তাহলে 9 নাম্বারটা একটু আগে বেসিক দিলাম, আর ম্যাথ দেখি। একটি বন্দুক হতে 400 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছুড়লি, তাহলে দেখো 400 মিটার পার সেকেন্ড বেগে কাকে, গুলি কি, কত গ্রাম ভর, 10 গ্রাম ভর। তাহলে এগুলো সব গুলির দেওয়া আছে। তাহলে গুলির ভর মানে ছোট, তাহলে এম এর মান কত বলো তো, 10 গ্রাম। এটা যদি কেজি করতে হয় তাহলে কি করতে হয়, 1000 দ্বারা ভাগ করলে 0.01 বা 0.001 হওয়ার কথা। যাই হোক একটু দেখবা, যেহেতু ক্যালকুলেটর আমার হাতে নাই। 0.01। এরপরে বেগ 400 মিটার পার সেকেন্ড, কারণ গুলির বেগ দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড। কিনিয়ে না করে এই যে নিচে লেখা আছে বন্দুকের ভর, তাহলে বন্দুকটা কিন্তু গুলির থেকে বড়, তার মানে বন্দুকের ভর বড় হাতের এম, এটা দেওয়া আছে 1/2, 2 একে 2 আর 1 এ 3, তাহলে এটা লেখা আছে 3/2, এটা করলে হবে 1.5, কি বলতো 1.5 এত কেজি। আমাকে পশ্চাৎ বেগ ইকুয়াল টু হোয়াট, এই বন্দুকের পশ্চাৎ বেগ কত, মানে পিছনের দিক যে ধাক্কা দেয়, তুমি যখন গুলি ছুড়লা তখন বন্দুকটা চিরিত করে পিছন দিকে আসে, এটার বেগ কত, এই চিরিত এই বেগ কত। তাহলে দেখো আমরা জানি এম ভি সমান সমান মাইনাস কি বলতো এম ভি, এই যে ভিটা চাইছে, তাহলে ভি সমান সমান কি জানি মাইনাস এম ভি ডিভাইডেড বাই কি বলতো এম। এখানে মান বসাবা, যেটা আসবে এত মিটার পার সেকেন্ড, সেটাই হবে আমাদের কি বলতো কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আশা করি তোমাকে আমি এই ম্যাথ বুঝাতে পারছি। মানগুলো নিজে হাতে বসাবা, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে পশ্চাৎ বেগ মানে পিছনের দিকের বেগ। আচ্ছা, আমরা কিছু কিছু একটু বেসিক প্রশ্ন আমরা গাইড থেকে বলে বলে দিচ্ছি এবং তোমরা শুনবা, শুনলেও আমাদের কাজে লাগবে। আচ্ছা দেখো, আমরা একটু জড়তা সম্পর্কে আলোচনা করি। জড়তা কি, কোন একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হচ্ছে জড়তা। যেমন শীতকালে তুমি যখন ঘুমাও তখন কিন্তু তোমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, এটাই কি বলতো জড়তা। তার মানে আমি দাঁড়াই আছি, স্থিতি জড়তা, আমার মধ্যে কিন্তু মন চাবে যে আমি দাঁড়িয়ে থাকি, আমি নড়াচড়া করবো না। আর একটা বস্তু গতিশীল আছে, সে গতিশীলই থাকতে চাচ্ছে, তার মধ্যে গতি জড়তা বিদ্যমান। জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তা। আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খাই কেন। দেখো চলন্ত গাড়ি, একটা গাড়ি চলতেছে চলন্ত গাড়ি, তার মধ্যে কোন জড়তা আছে, গতি জড়তা। তুমি আছাড় খাও কেন, গতি জড়তার কারণে। আর স্থির বস্তুর মধ্যে স্থিতি জড়তা। এই জন্য তো প্রশ্ন হয় যে একটা স্থির বাসে বসে থাকলে যখন বাসটা চলা শুরু করে তখন শরীরের উপরের অংশ পিছনের দিকে হেলে যায় কেন, এই জন্য প্রশ্ন এখান থেকে আসে। আচ্ছা যেহেতু এমসিকিউ নিয়ে কথা বলতেছি আমরা ওই দিকে যাব না। এরপরে এখানে প্রশ্ন করছে নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টি, এটা হবে কয়টি বলতো, 3টি। এরপরে আমরা এখান থেকে দেখি কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা যায়, এটা হচ্ছে ভর, কি বলতো ভর। যার ভর যত বেশি তার জড়তাও তত বেশি, সে তত বেশি আলসা। যার ভর যত বেশি সে তত বেশি আলসে, এই আলসে হচ্ছে জড়তা, উঠতে চায় না। বলের মাত্রা আমরা দেখে দিছি। আচ্ছা এরপরে তোমাকে দেখতে হবে মৌলিক বল। তাহলে মৌলিক বল এখানে তোমাকে পড়তে হবে। মৌলিক বল হচ্ছে 4টি। কি কি বল আছে, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় বল, এরপর দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল। এর ভিতর সব থেকে দুর্বলতম বল হচ্ছে মহাকর্ষীয় বল এবং সব থেকে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে সব থেকে দুর্বল কোনটি, মহাকর্ষ বল। এখানে একটা কিন্তু বল আছে দুর্বল নিউক্লিয় বল, ওই দুর্বল দেখেছেন ভাবো না সে দুর্বল, সে কিন্তু দুর্বল নয়, সব থেকে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। ওকে, এরপরে এই ধরনের যে বেসিক প্রশ্নগুলো আছে আমরা সেই বেসিক প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করব, তাহলে আশা করা যায় তোমাদের অধ্যায় শেষ হবে। আমি জাস্ট ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো তোমাদের আসতে পারে সেগুলো আমি তোমাকে সলভ করে দিলাম। এর মধ্যে তোমার কোনটা আকর্ষণধর্মী বল, কোনটা বিকর্ষণধর্মী বল, মহাকর্ষ এবং অভিকর্ষের ভিতর তোমাকে এগুলো এখান থেকে দেখতে হবে, তাহলে এই অধ্যায়টা তুমি আয়ত্তে আনতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফিজ।